সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভিডিও অনলাইন ক্লাসরুম থেকে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টালস ক্লাসের প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দদেরকে। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। আমরা গত ক্লাসে সপ্তম অধ্যায়ের রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এর ডেভেলপমেন্ট অধ্যায়ের একটা সামারি দেখানোর চেষ্টা করছিলাম। তো আজকে আমরা সেটার বিভিন্ন অংশগুলি, বিভিন্ন দিকগুলিকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। যে 7.2 অধ্যায়ে আজকে আলোচনা হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের 2 নম্বর অধ্যায় 7.এর 2 নম্বর পার্টে যেটা আছে যে স্টেট দ্য রিসেন্ট রেফ্রিজারেশন অ্যাপ্লিকেশন অফ রেফ্রিজারেশন। যে রিসেন্ট যে সমস্ত রেফ্রিজারেশনের ব্যবহারটা আমরা দেখি সেটা হলো ছোট ছোট সাইজের কোল্ড স্টোরেজ তৈরি করা হয়। আগে তো বিগ সাইজের কোল্ড স্টোরেজ শুধু দেখতাম, এবং বিভিন্ন বড় বড় শপিং মলগুলিতে আলাদাভাবে বড় বড় সাইজের ডিসপ্লে কেস আমরা এখানে দেখি। আর এখন একটা সবচেয়ে আধুনিক একটা প্রযুক্তি যেটা হলো আমাদের রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এর। এখানে রেফ্রিজারেটর ইনভার্টার টাইপ রেফ্রিজারেটরের ডেভেলপমেন্ট হলো, যেটার মাধ্যমে আমরা লোডের নিয়ন্ত্রণ করা আমাদের জন্য সহজ হয় এবং আমাদের পাওয়ার কনজাম্পশনটাকে আমরা মিনিমাইজ করতে পারি। এই সম্পর্কিত অংশগুলি নিয়ে আমরা দেখব। এর আগে আমরা যেটা দেখেছিলাম যে মিনি কোল্ড স্টোরেজের ডিসপ্লে কেস, এরকম ভাবে আমরা শপিং মলে আমরা দেখি। মিনি কোল্ড স্টোরেজটা হলো এই একটা কোল্ড রুম আলাদা, সেখানে এই যে এয়ার হ্যান্ডলিং ইউনিট থেকে এখানে ফ্যান পালিং ইউনিটগুলি আমরা দেখানো আছে। এই পুরোটা রুমই কিন্তু রেফ্রিজারেটর অংশ, পুরোটাই একটা রেফ্রিজারেটর। মিনি কোল্ড স্টোরেজ বলতেছি আমরা এখানে সাময়িক সময়ের জন্য মাঝারি ঘোষের আমরা যেখানে বড় প্ল্যান্ট করা সম্ভব হয় না, ছোট ছোট প্ল্যান্টের মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিসগুলোকে সংরক্ষণ করতে হয়, সেগুলোর জন্য মিনি কোল্ড স্টোরেজের ব্যবহার ব্যাপকভাবে বাড়ছে। যে এক টাইপের কোল্ড স্টোরেজের ক্ষেত্রে শুধু একটা প্রোডাক্টই আমরা সংরক্ষণ করি, কিন্তু মিনি কোল্ড স্টোরেজের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টকে ছোট ছোট কোল্ড স্টোরেজ আলাদা আলাদা করে আমরা সেখানে টেম্পারেচার কন্ট্রোল করতে পারি। যেমন আলু সংরক্ষণ করার জন্য যে কোল্ড স্টোরেজটা, সেটা অবশ্যই ফুল সংরক্ষণ করার জন্য ব্যবহার হবে না। আবার যেটা ফুল সংরক্ষণ করা যায় সেখানে আমরা ফল সংরক্ষণ করতে পারি। এরকম বিভিন্ন ধরনের মানে ডিফারেন্স কোল্ড স্টোরেজের আইডিয়া থেকে আসলে মিনি কোল্ড স্টোরেজটা সবচেয়ে বেশি পরিমাণ বর্তমানে ব্যবহার হচ্ছে আর কি। তো কোল্ড স্টোরেজের বিভিন্ন অংশগুলি আমরা যেটা দেখি, কন্ডেন্সিং ইউনিট থাকে, তারপরে স্টোরেজ রুম, এটা পুরোটাই রুম, এইটা পুরোটা রুম, ভিতরে এটা ফ্রি কুলিং রুম, ফ্লোর প্যানেল এখানে থাকে, এটার ভিতরে চেম্বারটা, স্টোরেজ রুমটা এর ভিতরে। আর কুলিং ফ্যান, এখানে কুলিং ফ্যান থাকে, র্যাকগুলি থাকে, লাইট শেডগুলি আমরা দেখাই। আর রেফ্রিজারেশন সাইকেল এটা যেটা আসে, সেখানে হলো সেমি সিল টাইপ কম্প্রেসার আমরা এখানে ব্যবহার করতেছি, মানে অর্ধেক ওপেন অর্ধেক সিল এই অবস্থাতে। সেখানেও আমরা কম্প্রেসার, এটা হলো কন্ডেন্সার, কম্প্রেসার থেকে কন্ডেন্সার, মূল অংশগুলি দিয়ে থাকায় কম্প্রেসার, এটা কন্ডেন্সার, এক্সপেনশন ডিভাইস, এই যে এক্সপেনশন ডিভাইস বা এইটা হলো এক্সপেনশন ডিভাইস। এক্সপেনশন ডিভাইস থেকে হলো লাইন শেষ মাথা এক্সপেনশন ডিভাইস, থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ডিভাইস, টিএক্সবি থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভ। সেখান থেকে আমরা ইভাপোরেটর থেকে আবার ফেরত আসবে কন্ডেন্সারে, কম্প্রেসারে। তো মাঝখানে এখানে বেশ কিছু অভিযোগের অংশ দেখাচ্ছি, যে আমরা হাই সাইডের প্রেসার দেখার জন্য HPG
হাই প্রেসার গেজ আর লো সাইডের প্রেসার দেখার জন্য এলপিজি লো প্রেসার গেজ, এবং দুইটা প্রেসারের ডিফারেন্স দেখার জন্য ডিফারেন্সিয়াল প্রেসার গেজ আমরা এখানে ব্যবহার করি। ডুয়াল প্রেসার দুইটা প্রেসারকে এখানে শো করে। আর এখানে অক্সিলারি অংশ আছে, রিসিভার আছে, যেহেতু বড় প্লান্টের ক্ষেত্রে রিসিভারটা খুব গুরুত্বপূর্ণ অতিরিক্ত গ্যাসটাকে সংরক্ষণ করা জমা রাখার জন্য এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত লোডে অতিরিক্ত গ্যাস রেফ্রিজারেন্টকে সাপ্লাই দিবে। সেখানে এখানে ফিল্টার আগে স্টেনার ব্যবহার করছে, এখানে আলাদা ফিল্টার ড্রায়ার আর ময়েশ্চার ইন্ডিকেটরের জন্য আমরা এখানে সাইড গ্লাস ব্যবহার করে আছে। ময়েশ্চার ইন্ডিকেটর এখানে যদি কোনো পানি কণা থাকে সেখানে দেখায়। সলিনয়েড বাল্বের মাধ্যমে আমরা এই ফ্লোটাকে দেখতে পাই। শাট অফ বাল্ব আমরা রাস্তাকে বন্ধ করা খোলার জন্য আমরা শাট অফ বাল্ব ব্যবহার করতেছি। আর এটা হলো একটা রুম কন্ডিশন স্পেস, এখানে টেম্পারেচার -20 ডিগ্রি কোল্ড স্টোরেজের। তার মানে হলো -20 ডিগ্রি সেলসিয়াস। মেইন হলো যে এটা ফ্রোজেন ফুড চেম্বার, যেখানে 0 ডিগ্রি নিচে টেম্পারেচার হিমালকের নিচে তাপমাত্রা সংরক্ষণ করার জন্য যে সমস্ত প্রোডাক্ট আছে, যেমন বিভিন্ন ধরনের মাছ মাংস, এগুলি সংরক্ষণ করার জন্য আমরা এই ধরনের কোল্ড স্টোরেজ ব্যবহার করি। এগুলি আমরা বিস্তারিত পাবো। এখানে ফিচারটা যেটা দেখাচ্ছে, টেম্পারেচার রেঞ্জ হলো -40 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে, যে কোনো সাইজের হতে পারে। এখানে ফ্রেশ কিপিং, এখানে যদি বলা হয় যে ফ্রেশ ফুড রাখবে তাহলে এটা, আর ফ্রোজেন ফুডের ক্ষেত্রে ফ্রিজিং করতে হবে। কুইক ফ্রিজিং, এখানে দ্রুত ফ্রিজিং করে আমরা এটাকে পরিবহন করি। এটা পুরোটাই অটোমেটিক সিস্টেম। ওইখানে আরেকটা জিনিস আমরা দেখছিলাম যে ইনভার্টার। ইনভার্টার এগুলি বিস্তারিত কথা আমরা বলবো, এর ভিতরে আমরা একটা সামারি টেনে যাই। The static device that convert DC power into AC power at desired output voltage and frequency is called an inverter. এখানে বাহিরের মানে ভিতরে এখানে ডিসি পাওয়ারটাকে এসি পাওয়ারে রূপান্তর করতেছে, যে ভেরিয়েবল আমাদের যে ভোল্টেজ আপ ডাউন করে সেই আপ ডাউন অবস্থাতেও আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ফ্রিকোয়েন্সিতে আমরা ভোল্টেজ সাপ্লাই দিতে পারি। যে আমাদের লোড ক্যাপাসিটির উপরে আমাদের পাওয়ারটাকে আমরা কন্ট্রোল করতেছি। এখানে যেমন আমরা স্পিড কন্ট্রোল, ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল করার জন্য আমরা এটা ব্যবহার করি। তারপরে হলো যে ইন্ডাকশন হিটিংস, এখানে হিটিং এর ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করি। রিঅ্যাক্টিভ পাওয়ার কনডেনসেশন, ইপিএস এর আনঅ্যাবনর্মাল পাওয়ার সাপ্লাই, এক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করি। আর এই ইনভার্টারের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে দেখা লাইন commutative inverter, force commutated inverter according to the method of the connection. এখানে সিরিজ ইনভার্টার, প্যারালাল ইনভার্টার, ব্রিজ ইনভার্টার। আর যদি according to the nature of DC source feeding the inverter, সেক্ষেত্রে আমরা যে ভোল্টেজ সোর্স ইনভার্টার, কারেন্ট সোর্স ইনভার্টার, এইভাবে আমরা এই ইনভার্টারসকে ক্লাসিফিকেশন করতে পারি। ইনভার্টার আসলে জিনিসটা যেটা হলো যে আমাদের ইনভার্টার টেকনোলজি হ্যাজ ভেরিয়েবল স্পিড মোটর দ্যাট চেঞ্জ দেয়ার স্পিড অ্যাজ পার দ্য নিড, তো সেভিং 20 থেকে 40% ইলেকট্রিসিটি। যে আমাদের যে পরিমাণ স্পিড দরকার সেই স্পিডটাকে সে চেঞ্জ করতে পারে। কখন লো স্পিড দরকার তখন লো স্পিডে চালাবে, যখন হাই স্পিড দরকার তখন হাই স্পিডে সে কনভার্ট করতে পারবে। Inverter take ACs as elastic knowledge. এখানে knowledge যে ton of 1 ton inverter take AC can convert a range of 0.2 ton to 1.2 ton depending on heat in the room. একটা রুমের টেম্পারেচারের ক্ষেত্রে আমরা লোডটাকে 0.2 টন পর্যন্ত আমরা ভেরিয়েশন করতে পারি।
যদি কোনো কারণে ইলেকট্রনিক একটা মেশিনের মধ্যে যদি আমরা দেখি যে আরো 0.2 পরিমাণ হিট লোড বেড়ে যায়, তখন সে আরো হাই স্পিডে সেটাকে চালানোর ক্ষমতা রাখে। তার মানে তার ভিতরে ফ্লেক্সিবিলিটি আছে, যেটা সে ভেরিয়েবল একটা অবস্থান সে বুঝতে পারে যে একটা নির্দিষ্ট রেঞ্জ পরিমাণ সে কমাইতে বাড়াইতে তার গতিটাকে নিয়ন্ত্রণ করতে পারে। তাতে দেখা যায় পাওয়ার কনজাম্পশনটাও আমাদের ডিসকাউন্ট করা সম্ভব হয়। 20 থেকে 40% ইলেকট্রিসিটি আমাদের সেভ হয়। An inverter refrigerator is a free-spirited the new generation of inverter compressor. এখানে আমরা রেফ্রিজারেটরের ক্ষেত্রে কিন্তু ইনভার্টার কম্প্রেসর একটা আছে, যে কম্প্রেসরটা অলওয়েজ চলতে থাকে, এটা কখনো বন্ধ হয় না, কিন্তু গতিটাকে সে গতি প্রয়োজন অনুযায়ী সে কম বেশি করতে পারে। ইনভার্টার কম্প্রেসর ইজ এ কম্প্রেসর হুইচ ক্যান রান অ্যাট ডিফারেন্ট স্পিড অ্যাকর্ডিং টু দ্য লোড রিকোয়ার্ড বাই দ্য ফ্রিজ। ফ্রিজারের যে পরিমাণ লোডের প্রয়োজন হয় সেই অনুযায়ী সে তার স্পিডটাকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। এইটাই আসলে ইনভার্টার কম্প্রেসরের মূল কাজ। কম্প্রেসর রিস্টার্ট when the temperature in the freeze is about 1 or 2 degrees above the set temperature and stop it till it reach 1 or 2 degree below the set temperature. The temperature যদি 1 থেকে 2 যেটা সেটিং টেম্পারেচার আছে সেটা 1 থেকে 2 ডিগ্রি নিচে অথবা উপরে সে তাকে অপারেট করে। Advantage of inverter refrigerator or freezer, fridge যেটাকে বলা হয়, it makes 5 different moving cycle based on the humidity level and uses pattern. There is a reduction in wear and tear on the compressor for greater durability. This compressor helps maintain a more consistent temperature as compared to the reciprocating compressor used in conventional refrigerator. আমরা প্রচলিত যে সমস্ত রেফ্রিজারেটরের কম্প্রেসর আমরা রেসিপ্রোকেটিং কম্প্রেসরে দেখি, সেটার তুলনায় এই কম্প্রেসরটা পারফরমেন্স অনেক বেশি আমাদের জন্য সুইটেবল হয়। সেটার একটা তুলনামূলক পার্থক্য আমরা এখানে দেখানো হলো। ইনভার্টার টাইপ এয়ার কন্ডিশনিং এবং নন ইনভার্টার টাইপ এয়ার কন্ডিশনিং এর পার্থক্যের ক্ষেত্রে আসে যেটা ইউজেস ভেরিয়েবল স্পিড কম্প্রেসর। এখানে ইনভার্টারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ভেরিয়েবল স্পিডে সে যেন কার্যকরী থাকে। আর ইউজেস ফিক্সড বা সিঙ্গেল স্পিড কম্প্রেসর আমরা এখানে ব্যবহার করি, সেটা লোড বাড়লেও সে ফুল স্পিডে চলে, লোড কমলেও সে ফুল স্পিডেই থাকে। আচ্ছা, স্লো ডাউন এন্ড স্পিড আপ অ্যাকর্ডিং টু দ্য সিলেক্টেড টেম্পারেচার। সিলেক্টেড টেম্পারেচারের উপরে সে কম বেশি হতে পারে, তার গতিটা কম বেশি করে। আর নন ইনভার্টারের ক্ষেত্রে অন অর অফ অ্যাকর্ডিং টু সিলেক্টেড টেম্পারেচার। সে যে টেম্পারেচারটা সেট করা থাকবে সেই অনুযায়ী সে অফ করবে। এটা থেকে কম বেশি অবস্থাতে স্লো ডাউন হওয়ার কোনো সুযোগ নেই। এখানে হাই ইনিশিয়াল এন্ড বাইং কস্ট, যদিও এখানে ইনভার্টার সিস্টেমটার দামটা ভ্যালুটা একটু বেশি প্রথম অবস্থায়। আর নন কনভেনশনাল ক্ষেত্রে ইনিশিয়াল লো ইনিশিয়াল বা বাইং কস্ট, সেভ অপারেশন কস্ট ইন লং টার্ম, ক্লোজ স্পেস এরিয়া। আর হাই অপারেটিং কস্ট ইন লং টার্ম, ক্লোজ স্পেস এরিয়া। একটা নির্দিষ্ট ক্ষেত্রে দেখেন সারা বছর ব্যাপী নন ইনভার্টার সিস্টেমে আমাদের সেভ করে, কস্টটাকে সেভ করে সারা বছর ব্যাপী লং টাইম। আর নন ইনভার্টারের ক্ষেত্রে আমাদের এই সুযোগটা থাকে না। ইনভার্টারের ক্ষেত্রে নট সুইটেবল ইন ওপেন স্পেস এরিয়া। একটা ওপেন স্পেসের ক্ষেত্রে ইনভার্টার সিস্টেমটা কিন্তু আসলে কার্যকরী থাকে না, উপকারী নেই। কিন্তু সুইটেবল ফর ওপেন স্পেস এরিয়া, এখানে
অনেক বড় খোলামেলা জায়গাতে আমাদের যদি কন্ডিশনিং করতে হয় সেক্ষেত্রে কিন্তু আবার নন ইনভার্টার টাইপ এয়ার কন্ডিশনিংটাই সবচেয়ে সুইটেবল। কিন্তু ক্লোজ একটা নির্দিষ্ট আবদ্ধ স্থানের জন্য যে নির্দিষ্ট স্পেস যদি হয় সেক্ষেত্রে আবার ইনভার্টার থেকে নন ইনভার্টারটা আমাদের জন্য সুইটেবল। 30% to 50% মোর ইফিসিয়েন্ট, আর এখানে ইফিসিয়েন্টটা কম, লেস ইফিসিয়েন্ট দেখা যাচ্ছে। রিসেট রুম টেম্পারেচার কুইকার, রিসেট টেম্পারেচার স্লোয়ার। এখানে যে আমাদের টেম্পারেচারটা যেটা সেট করা থাকে সেটাতে সেখানে মানে পৌঁছার জন্য ইনভার্টার সিস্টেমটা খুব কুইকলি সেখানে অপারেট করে করতে পারে, কিন্তু নন ইনভার্টার সিস্টেমের ক্ষেত্রে এটা অনেক স্লো। এখানে কুইটা মানে হলো সাইলেন্ট, এখানে নয়েজ কম থাকে আর এখানে নয়েজ বেশি থাকে। ইনভার্টারে নয়েজ কম থাকে আর মধ্যে ইয়েতে নন ইনভার্টারে নয়েজটা কম থাকে। স্টার্টার টাইম রিডিউসিং 30%, আর এখানে লঙ্গার স্টার্ট আপ টাইম মানে বেশি সময় ধরে সে চলে। কম্প্রেসরটা অনেক লম্বা সময় ধরে চলে, এই জন্য পাওয়ার কনজাম্পশন বেশি থাকে। আর এখানে 30% পর্যন্ত রিডিউস হতে পারে, যে লোডের উপরে কম বেশি এরকম করা যায়। No temperature fluctuations, higher comfort level, more temperature fluctuation, less comfort level. More friendly to environment, less friendly to environment. আমরা এইভাবে আমরা এটাকে মোটামুটি পার্থক্য দেখতে পাই। তো আমরা এই প্রত্যেকটা জিনিসকে আমরা চেষ্টা করবো এগুলিকে রাখার জন্য, যেন আমাদের পরবর্তী ক্লাসে পরীক্ষাগুলিতে আমরা অ্যাটেন্ড করতে আমাদের জন্য সহজ হয়। আমাদের এইটা সম্পর্কে যে কোশ্চেনগুলি থাকতে পারে, কোশ্চেন এন্ড অ্যান্সার রিলেটেড টু দ্য ইনভার্টার রেফ্রিজারেটর। এক নম্বর কোশ্চেন থাকে যে হুইচ রেফ্রিজারেটর সেভ এনার্জি, কোন ধরনের রেফ্রিজারেটরটা আমাদের এনার্জিকে সেভ করতে পারে। তো এটার অ্যান্সার আসবে ইনভার্টার রেফ্রিজারেটর সেভ এনার্জি। What is an inverter freeze? An inverter refrigerator is a freezer fitted with the new generation of inverter compressor. যেখানে নতুন প্রজন্মের যে কম্প্রেসরটাকে জানা ইনভার্টার কম্প্রেসর, যেখানে যে সমস্ত ফ্রিজার রেফ্রিজারেটর সাইকেলে ব্যবহার হবে সেটাকে আমরা আসলে ইনভার্টার ফ্রিজার হিসেবে স্বীকৃতি দিতে পারি। শুধু কেবল সেটা অপারেটিং এর ক্ষেত্রে যদি একটা ইলেকট্রনিক সার্কিট যেটা অপারেটরে আমরা পিসি বোর্ড ব্যবহার করা হয়, ওইটা কিন্তু কখনো ইনভার্টার পায় না। এই জিনিসটাকে আমরা মাথায় নিতে হবে যে ইনভার্টার কম্প্রেসর অবশ্যই ব্যবহার হতে হবে, যদি হয় তাইলে পরে আমরা সেটাকে ইনভার্টার ফ্রিজার বা রেফ্রিজারেটর বলতে পারি। হোয়াট ইজ এন অ্যাডভান্টেজ অফ ইনভার্টার রেফ্রিজারেটর? এটা সুবিধাগুলি তো অনেকগুলো এখানে আগেও এরকম আলোচনা হয়েছে। তো যেরকম ভাবে প্রশ্নটা আসবে আমরা ঠিক এভাবে আনসার দেওয়ার চেষ্টা করবো। যদি সেটা 1-2 নম্বরের জন্য আসে, এক লাইনের ভিতরে আমরা সেটাকে দিতে পারি। আর যদি এটা নাম্বারটার পরিমাণ বেশি থাকে তো সেক্ষেত্রে আমরা এটা বিস্তারিতভাবে এখানে অ্যান্সারটা করবো। In inverter refrigerator it makes 5 different moving cycle based on humidity levels and uses pattern. এইভাবে আমরা সংক্ষিপ্ত আকারে আমরা এটা বলতে পারি যে বিভিন্ন ধরনের আমাদের সুবিধাগুলি একসাথে আমরা এখানে বলে দেওয়ার জন্য চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা এগুলি সম্পর্কে আরো যত বেশি পরিমাণ আলোচনার সামনে আসবে তত আমাদের এগুলির ব্যাপারে ধারণা স্বচ্ছ হবে। আর 3 নম্বর অধ্যায়ের ক্ষেত্রে আসার আগে আমরা যেটা আসবে যে নতুন ক্ষেত্রে 7.3 state the recent application of air conditioning, BRF air conditioner, SBAC, inverter type, split type air conditioner, precision air conditioning, এই সম্পর্কিত আমরা পরবর্তীতে আলোচনা করব। আর আগের ক্লাসের যদি কোনো টপিক্সের যদি কোনো কোশ্চেন থাকে তা আমরা সেগুলি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দেব, আমরা যেন পরবর্তী ক্লাসে সেগুলির ফিডব্যাক পেতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি যে সবাই স্বাস্থ্যবিধি মেনে নিজের ঘরে এবং
বিস্তারিতভাবে আমাদের এই ক্লাসগুলিকে দেখার মাধ্যমে, এগুলি থেকে নোট ডাউন করার মাধ্যমে তাদের মানে যে নলেজ এবং স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের লেসন এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।